দর্শক, ফিরে এলাম আবার ছোট বিরতির পরে। চলুন আমরা মিস্টার আহমেদের কাছে থেকে বাকি প্রশ্ন এবং বাকি আলোচনায় ফিরে যাব। আচ্ছা, ঠিক আপনার কাছে কি মনে হয় মিস্টার আহমেদ, যে এই যে নতুন স্ট্রেস টেস্ট করা হলো, এটার অ্যাকচুয়ালি রিজনটা কি? গভর্নমেন্ট বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে এই যে এই লিবার্টিটা, বা বলবো না লিবার্টি বলবো না, এই রেস্ট্রিকশনটা বলবো, যে এটা দিচ্ছে, এটা কারণটা কি? দেখুন, B20 এটা আন্ডার রাইটিং গাইডলাইন, এবং এই আন্ডার রাইটিং গাইডলাইন যেটা ওসফির যে পারপাস, যে রিজন, এটা হলো রাইট নাও টু কন্ট্রোল ফিউ থিংস: হাই ইনডেটনেস, র্যাপিড রাইজিং হোম প্রাইস, housing supplies, and most important right now, speculation, which is like competitive bidding. এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো কনসিডার করেই ওসপি, অফিস অফ সুপারিনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা B20 ইমপ্লিমেন্টেড করতে যাচ্ছে জুনের 1 তারিখ থেকে। অর্থাৎ মূল পারপাসটা যদি আমরা ধরে নিই, যে প্যান্ডেমিকে ইনফ্যাক্ট ট্রেন্ডটা হওয়া উচিত ছিল যে হাউস প্রাইস কমবে বা স্টেবল থাকবে, যেহেতু এই প্যান্ডেমিকেও দেখা যাচ্ছে হাউস প্রাইস স্কাই রকেটিং, বিয়ন্ড রিচ। তার মানে গভর্নমেন্টের কি পলিসি যে এই নতুন B20 রুলস এনে হাউস প্রাইসটাকে স্টেবল করা? Look, what is B20? B20 is an underwriting guideline to protect the creditor and investor, not to protect the borrower, to control the purchasing power of the borrower. In other words, in whole, protecting the economy. ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ক্রেডিটর্সরা যদি প্রোটেক্টেড হয়, হুইচ ইজ 30% অফ ইকোনমি যারা হোল্ড করে আছে, তাহলে আলটিমেটলি এই প্যান্ডেমিকে যে টার্ময়েলগুলো হচ্ছে, যে সিচুয়েশনগুলো আসবে, এখান থেকে ইকোনমিটাকে প্রোটেক্ট করতে হলে গভর্নমেন্টকে একটা স্টেপ নিতেই হবে। হাউজিং প্রাইস যেভাবে বেড়ে যাচ্ছে, ইনডেটনেস যেভাবে, হাউজিং প্রাইস বাড়ার অর্থটাই হলো যে borrowed money, indebtedness increased huge. সো এই ইনডেটনেসটাকে কন্ট্রোল করার জন্যই এই B20, ওয়ান অফ দ্য রিজন B20 ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর যখনই এই ইনডেটনেসটাকে কন্ট্রোল করা হবে, অবভিয়াসলি কি বলে, লেজ টানলে মাথা নড়ে, কিংবা মাথা টানলে লেজ নড়ে, ঠিক একইভাবে বাড়ির দামও এখানে ইনফেক্টেড হবে, এবং এটা কতটা ইনফেক্টেড হবে এটাই এখন দেখবার বিষয়। মূলত B20 বা এই নতুন স্ট্রেস টেস্ট শুধুমাত্র যে হাউজিংটাকে ফোকাস করে, যেটা আমাদের সাধারণ মানুষের ধারণা যে মর্টগেজ মানেই হলো হাউজিং রিলেটেড, আসলে তা না। আমি যতদূর শুনেছি যে এই প্যান্ডেমিকে, আপনি বোধহয় আরেকটু ইউ ক্যান শেড সাম লাইট, যে যেটা ইনডেটনেস রিডিউস হওয়ার কথা ছিল, বোধহয় সেক্ষেত্রে ইনক্রিজ হয়েছে। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে পারেন? আমাদের কালচারাল প্যারাডাইম চেঞ্জ হয়ে গেছে। এই কালচারাল প্যারাডাইমটা কি, যেটা ছিল আগে, মানে প্যান্ডেমিকের আগে, যে একটা অনেক হিউজ অ্যামাউন্ট অফ বায়ার্স, তারা ছোট্ট বাড়িতে, ডাউনটাউনের বাড়িতে, কন্ডোমিনিয়ামে তারা বাস করত, সেখান থেকে কাজে যেত, সব কিছু করতো। প্যান্ডেমিক is a whole paradigm shift. এখন এই একটা ছোট্ট একটা বক্সের ভিতরে না থেকে এরা চিন্তা করছে যে কিভাবে অনেক ভালো একটা জায়গাতে যাওয়া যায়, উন্মুক্ত পরিবেশে যাওয়া যায়। কারণ এখন বাড়ি থেকে কাজ করতে পারছে, বিশেষ করে যারা বাড়ি থেকে কাজ করার সুযোগ আছে তারা করতে পারছে। তো ইনস্টিড অফ সিটিং ইনসাইড অফ এ কন্ডোমিনিয়াম অর স্মল হাউস, দে আর প্ল্যানিং টু গো আউটসাইড অফ দ্য সিটি। হ্যাঁ, যখনই যাচ্ছে তখন কি করছে, তখন দে আর বরোয়িং মোর, দে আর বাইং মোর আদার থিংস, দ্য ডেট ইজ ইনক্রিজিং। অলসো এই যে প্যান্ডেমিকের সময় যে ট্রেন্ডটা আছে, পিপল ক্যানট গো আউট, মোর সেভিংস, ট্রাভেল করতে পারছে না, মোর সেভিংস, বাড়ি খেতে পারছে না, মোর সেভিংস। এই যে বিভিন্ন ধরনের সেভিংসগুলো হচ্ছে, অনেক ফ্যামিলিতে আছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজন কাজ করতে, একজন হয়তো বা এখন কাজ করে না, বাট
getting money from the government. এই যে বিভিন্ন সেভিংসগুলো, এই সেভিংসগুলো অ্যাকচুয়ালি in reality it's supposed to pay off the personal debt. Right. Instead of paying off the personal debt, what they are doing, my experience, what I have seen, আমার ক্লায়েন্ট এবং আমার এজেন্ট যারা আছে তাদের ক্লায়েন্ট যখন আছে তাদের কাছে শুনি, instead of paying the debt, what they are doing, they are investing in stock market. They are planning to buy another house. They are planning to buy other things. Bitcoins and all those stuff. They are planning to buy Right. Bitcoin. Like last 3 months ago, যখন Elon Musk বললো যে আমি বিটকয়েনের Oh yeah, that is a hot cake. increased. Right. Okay, drastically increased. And তখন it's a very good point. Actually, it's an interesting point. I got few phone call from my clients. They said, is this a good time? Should I, instead of buying house, should I go and buy the Bitcoin? I'm not expert. আমি বিটকয়েন হোল্ড Could not করি না। tell, right. But অনেকেই তখন বিটকয়েন, because the reason they were saying that, because they had money in their hand. Right. When you have money in the hand, you want to do a lot of things. Right. But you don't want to one thing, and that is pay off your personal debt, which is very important. Right, And right. that's why this B20 is addressing the stress test and high indebtedness. দেখুন মিস্টার আহমেদ, আমার মনে হয় আই মিন অবভিয়াসলি আই ডোন্ট ওয়ান্ট টু ইনফ্যাক্ট মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বলবো যে আসলে আমাদের পাশ্চাত্য কালচারটাই হলো ডেট কালচার। আমরা যারা প্রাচ্যের, আমরা হয়তো ডেট কালচারে অভ্যস্ত না, বাট এখানে আসবার পরে আমরাও কিন্তু ডেট কালচারে অভ্যস্ত। এবং টেকনিক্যালি আমি বলবো যে আমাদেরকেও ইনভাইট করা হয় ডেট কালচারে যাবার জন্য। ইফ ইউ ডোন্ট হ্যাভ good credit history, you are not a good borrower. So technically that is inviting for, in dating, in fact, technically. Well, John, so you have to admit one thing. We have to admit one thing. We are living in capitalism. Right. And indebtedness, borrowing, credit, this is most important and crucial part of capitalism. Correct. Without this, you cannot consider capitalism. রাইট। মিস্টার আহমেদ, আমরা এখন যাব যে যেটা সবসময় আমাদের শুনতে হয় যে ফার্স্ট টাইম হোম বায়ার, অর্থাৎ আমরা যারা ফার্স্ট জেনারেশন এখানে এসছি তাদের জন্য হোম বাইং কিন্তু একটা ড্রিম। তো এই যে নিউ স্ট্রেস টেস্ট যেটা আসছে, ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য কি কোনো ইম্প্যাক্ট পড়বে বলে মনে করেন, এবং যদি পড়ে কিভাবে? It's very good question. It's very good question. এই যে স্ট্রেস টেস্ট যেটা ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে জুনের 1 তারিখ থেকে, কোয়ালিফাইং রেট 5.25%, এই কোয়ালিফাইং রেটে আমার দৃষ্টিকোণ থেকে, আমার ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমি এটা বলতে পারি এখানে ইম্প্যাক্টেড হবে দুটো শ্রেণী। একটা হলো মিডল ক্লাস, আর একটা হলো ফার্স্ট টাইম বায়ার। মিডল ক্লাস যাদের কিনা ইচ্ছা একটা বাড়ি কিনবে, বাড়িতে থাকবে, তাদের ইনকাম লিমিটেড, তাদের সেভিংস লিমিটেড। এই ইনকাম এবং সেভিংস দিয়ে তারা অলরেডি এই হাউস প্রাইস যেভাবে বেড়েছে তাতে স্ট্রাগল করছে। এখন এই স্ট্রেস টেস্টে তারা আরো বেশি স্ট্রাগল করবে, কারণ তাদেরকে এক্সট্রা আমরা যেটা $36,000 million তাদেরকে নিয়ে আসতে হবে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। একজন যার ইনকাম ইজ ভেরি কন্ট্রোলড, স্টেবল অ্যান্ড লিমিটেড, সে কিন্তু হঠাৎ করে $36,000 তা সে নিয়ে আসতে পারবে। কারেক্ট। এটা হলো একটা। সেকেন্ড হলো ফার্স্ট টাইম বায়ার। ফার্স্ট টাইম বায়াররা অলরেডি দে আর স্ট্রাগলিং। আমি যদি কনসিডার করি ফার্স্ট টাইম বায়ারকে, আমি তুমি না হলেও যখন আমার দৃষ্টিতে ফার্স্ট টাইম বায়ার আমার কোম্পানির নামে, আমার কোম্পানি কিন্তু মিলেনিয়াল মর্গেজ এক্সপার্টস, এটা কিন্তু কনসিডার করা হয়েছেই এই বায়ারদের কথা মাথায় রেখে। এই মিলেনিয়াল যারা এই ফার্স্ট টাইম বায়ার, দে আর অলরেডি স্ট্রাগলিং বিকজ দ্য হাউস প্রাইস ইজ টু হাই। যখনই এই স্ট্রেস টেস্ট ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে, তখন তাদের উপরে আর একটা বার্ডেন এসে চাপলো। আমার তো মনে হয় is a big percentage of millennial will be actually out of the sideline. I mean out of the market, in out fact. of the market. তারা বাড়ি কিনতে পারবে না, তাদেরকে ওয়েট করতে হবে আরো অনেক সময়ের জন্য। কারণ এখনই অলরেডি তাদের যেটা হচ্ছিল যে এই মিলেনিয়ালরা তারা বাড়ি কিনছিল তাদের প্যারেন্টস
কিংবা গ্র্যান্ড প্যারেন্টসের কাছ থেকে হেল্প নিয়ে। না বাই দ্য বাই, তাহলে আমার একটা প্রশ্ন আপনার কাছে, ইনফ্যাক্ট দ্যাট যেটা আমার জিজ্ঞাস্য আপনার কাছে, যে এই যে নতুন যে স্ট্রেস টেস্ট, তাতে আগে যে গিফটের যে ব্যাপারটা প্রচলন ছিল, গিফট দিয়ে অথবা পার্টিজ অফ কনভেনিয়েন্স, বাবা মা ভাই বোন একজনকে এনে মর্টগেজে অ্যাড করে, গ্যারান্টর বলবো না, পার্টি করে, হ্যাঁ গ্যারান্টর তো সব ক্ষেত্রে। সো এটা কি আপনি মনে করেন ঠিক এই প্রসেসটা কি নতুন স্ট্রেস টেস্টের জন্য কোনো ইম্প্যাক্ট হবে কিনা, বা এখানে কোনো এমবার্গো আছে কিনা? দেখো, এটা ইজ ভেরি প্রাইমারি স্টেজ। এই যে ডাউন পেমেন্টের ব্যাপারগুলো, এই ডাউন পেমেন্টের ব্যাপারগুলো এটা ইমপ্লিমেন্টেড হবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না। তবে B20 আন্ডাররাইটিং গাইডলাইন যেটা দেওয়া হয়েছে সেটা ইজ ভেরি সেন্সিটিভ। এটা দেওয়া হয়েছে টু কন্ট্রোল ফিউ থিংস, যার ভেতরে একটা হলো হাই হাউস প্রাইস। তো এটাকে কন্ট্রোল করার জন্য, ইনডেটনেসকে কন্ট্রোল করার জন্য, তো যদি ডাউন পেমেন্ট যদি অন্য এই $36,000 অন্য কোনো সোর্স থেকে আনাই যায়, এটা তো পারপাসটা সার্ভ হবে না। কারেক্ট। তো আমার মনে হয় এখানে একটা প্রশ্নবিদ্ধ সবসময় থেকে যাবে, এবং উইল সি আসলে পলিসি গাইডলাইন এলে হয়তো বোঝা যাবে। কারেক্ট। না, আমার কেন যেন মনে হয় যে বোধহয় এখানে কিছু একটা ইম্প্যাক্ট হবে, কারণ ডাউন পেমেন্টকে যেহেতু কন্ট্রোল করতে চাচ্ছে ইনফ্যাক্ট, এবং ওই কারণে যদি বাইরের সোর্স থেকে সেটা কভার করা যায় তাহলে পারপাসটা সার্ভ হবে না। আমার সেটাই মনে হয়। তবে আমাদেরকে ওয়েট করতে হবে দেখার জন্য। এর ভিতরে অনেক কিছু চেঞ্জ করতে পারে। গাইডলাইন, আন্ডাররাইটিং গাইডলাইন ইজ very stringent. When there is a guideline, the guideline the bank has to follow. Okay, all the financial institution, right, federally regulated financial institution has to follow this. আমি একটা জায়গায় আমি ডিসএগ্রি করব, যেটা আপনার আগের উত্তরে বলছিলেন যে ফার্স্ট টাইম হোম বায়ারদের ইনডেটনেস সাইডলাইন হওয়া। আমি দর্শকদের কাছে ফিরে যাব যে আমি কেন ডিসএগ্রি করি, যে আমার নিজের কিছু অভিজ্ঞতা থেকে দেখেছি যে ফার্স্ট টাইম হোম বায়াররা কিন্তু ঠিক একইভাবে এরকম সিচুয়েশনেও কিন্তু বাড়ি কিনছেন অন্য প্রসেস মেনটেন করে। আমি মিস্টার আহমেদের কাছে ফিরে যাচ্ছি যে প্রসেসটাকে আপনি জানেন নিশ্চয়ই, যে এখন যেটা হচ্ছে যে 20% ডাউন পেমেন্টের যে গ্যাপটা, আমি ধরে নিলাম আমার কাছে 20% আছে, 36,000 গ্যাপটা পূরণ করবার জন্যে আমি কিন্তু একটা প্রাইভেট মর্গেজ নিয়ে নেবো, অর্থাৎ সেকেন্ড একটা মর্গেজ আমি চলে যাচ্ছি, যেটা এখনও ঘটে। কারো কাছে 10% আছে, 20%-এর আনইনশিওর মর্গেজ করবার জন্যে তার 10% এবং পরবর্তীতে একটা 10% বিয়ন্ড দ্য নলেজ অফ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন একটা কিন্তু মর্গেজ নিয়ে গ্যাপটাকে কাভার করছে। তো এখন এই রুলসে আমি দরকার হলে আরও $36,000 এক্সট্রা মর্গেজ নিচ্ছি, তাহলে টেকনিক্যালি গভর্নমেন্টের যে পারপাসটা সেটা তো সার্ভ হচ্ছে না, বরঞ্চ সাধারণ মানুষ তো আরও ইনডেটনেসের মধ্যে চলে যাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? দ্য ফার্স্ট পয়েন্ট হিয়ার, এই যে 10% ডাউন এক্সট্রা, যে $36,000 এক্সট্রা নিয়ে আসা, এখানে কিন্তু একটা জিনিস আমরা অলরেডি উল্লেখ করেছি, সেটা হলো ফেডারেলি রেগুলেটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই ফেডারেলি রেগুলেটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর ভেতরে পড়ে ব্যাংকগুলো, ক্রেডিট ইউনিয়নগুলো। তো এর ভেতরে যেগুলো ইনস্টিটিউশনাল লেন্ডার, এর ভিতরে কিছু কিছু বিল লেন্ডার আছে যারা পড়ে না, প্রাইভেট লেন্ডার তো অবশ্যই পড়ে না। তো এখন যখনই সেকেন্ড মর্গেজের ব্যাপারটা আসে, এখানে কিন্তু ইজ এ পার্সোনাল চয়েস অফ হোয়াট কাইন্ড অফ মর্গেজ দ্যাট ইউ আর লুকিং। এই মর্গেজটা হলো এটা পার্সোনাল চয়েসের ব্যাপার, রাইট? পার্সোনাল চয়েস দ্যাট মিন লো ইন্টারেস্ট রেট আমি চাই, আমি ভালো একটা ব্যাংকে নাম জানা একটা ব্যাংকে যেতে চাই, আমার সব কিছু মর্গেজে ঠিক থাকতে হবে, এগুলো তো একটা এক্সপেকটেশন একজন বায়ারের, রাইট? তো সেখানে যখনই ওই এক্সট্রা মানি সেকেন্ড মর্গেজের ব্যাপার আসে, আমার মনে হয় এখানে একটু সমস্যা আছে। সেটা হলো যখনই সেকেন্ড মর্গেজ আসবে, একটা গুড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফর এক্সাম্পল ইফ ইউ কনসিডার এনি 5 ব্যাংকস, এরা এটাকে অ্যাকসেপ্ট করবে না। ইউ আর এ লয়ার, ইউ নো those banks. আমি কিন্তু বলেছি beyond the knowledge. Now, beyond the knowledge is not a law. It is breaking the law. Now, we are not talking about breaking the law. We are talking about following the law. We are talking about following the guidelines, underwriting guidelines. So, সেই underwriting guidelines এর আওতায় এক্সট্রা মানি বরোয়িং এর কোনো সুযোগ নাই।
এটা হচ্ছে borrowing. Private second mortgage is a borrowing. So extra borrowing means তার indebtedness will increase. The purpose is not going to be served. So there is no way a borrower can go and find extra $36,000 to borrow from friend, family, or private mortgage lender. There's no chance. Period. না তা ঠিক আছে মিস্টার আহমেদ, বা দর্শক সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার জন্যে। আমরা ফিরে আসবার পরে মিস্টার আহমেদের কাছে থেকে বাকি প্রশ্নের উত্তর শুনবো। সঙ্গে থাকুন।